2014 সালের আগে ভারতের ব্যাংকগুলি কেন বারবার লস খেত, নন পারফর্মিং অ্যাসেটস কেন এতটা বেড়ে গিয়েছিল, আর 2014 পর যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তখন থেকে বড় বড় লোন নিয়ে শিল্পপতিরা দেশ ছেড়ে পালানোর ঘটনা কেন প্রায় বন্ধ হয়ে গেল। একটা সময় ছিল যখন বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চকসি এই নামগুলি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের জন্য এক একটা শক ছিল। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারপর আইনি জটিলতা আর বিদেশে পালিয়ে যাওয়া, এগুলি যেন একসময় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। ভারতের ফাইন্যান্সিয়াল মার্কেট এখন অনেক বেশি স্ট্রাকচার্ড, রেগুলেটেড এবং মনিটর্ড। আইবিসি অর্থাৎ ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড, ডিজিটাল ট্র্যাকিং, স্ট্রিক্ট কমপ্লায়েন্স এসব একসাথে মিলে একটা নতুন ইকোসিস্টেম তৈরি করেছে। আর একটা কথা পরিষ্কার করে বলি, এর কৃতিত্ব শুধু কোনো এক সরকারের নয়, এর কৃতিত্ব ভারতের মানুষদের, এখানকার উদ্যোক্তাদের, সেই নতুন জেনারেশনের ব্যবসায়ীদের যারা রিস্ক নেয় কিন্তু সিস্টেমের ভেতরেই থাকে। এবার আসি আজকের মূল গল্পে। সরকারের একটা বড় ভিশন ছিল ইন্ডিয়া মাস্ট ট্রানজিশন টুয়ার্ডস ইলেকট্রিক মোবিলিটি, মানে ইলেকট্রিক ভেহিকলস বা ইভি যেগুলি ব্যাটারিতে চলে, পেট্রোলে নয়। কেন? প্রথমত পলিউশন কমানো, দ্বিতীয়ত এনার্জি ইন্ডিপেন্ডেন্স। আমরা আজও পেট্রোলিয়াম পণ্যের জন্য বিদেশের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক রাজনীতি, রাশিয়া, আমেরিকা, মধ্যপ্রাচ্য কাঁচা তেল নিয়ে যে টানাপোড়েন চলে তার সরাসরি প্রভাব পড়ে ভারতের ইকোনমিতে। দাম বাড়ে, আমদানি বিল বাড়ে, কারেন্ট অ্যাকাউন্টের চাপ পড়ে। ভাবুন তো, বিদেশ থেকে কোটি কোটি ডলার খরচ করে তেল আনবো, সেটা গাড়িতে ভরবো, তারপর ধোয়া করে উড়িয়ে দেবো। তার থেকে ভালো কিনা যে বিদ্যুৎ দিয়ে গাড়ি চালানো, যেখানে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, ব্যাটারি টেকনোলজি উন্নত হবে, আর ধীরে ধীরে দেশ নিজের এনার্জি মিক্সকে রিনিউয়েবলের দিকে নিয়ে যাবে। এই ভিশন থেকেই আসে দুটি বড় স্কিম, ফেম 1 এবং ফেম 2, অর্থাৎ ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস। এই স্কিমের মাধ্যমে ইলেকট্রিক গাড়ি কেনার ওপর সাবসিডি, ম্যানুফ্যাকচারিং সাপোর্ট এবং চার্জিং স্টেশন তৈরির জন্য ইনসেন্টিভ দেওয়া হয়। উদ্দেশ্য পরিষ্কার, যে ইভিকে অ্যাফোর্ডেবল এবং অ্যাক্সেসিবল করা। তবে এই স্কিমকে ঘিরে যে বিতর্ক আর অভিযোগ তৈরি হয়েছে সেটা নিয়ে বিস্তারিত বলবো একটু পরেই। তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। এই বছরের বাজেটে নির্মলা সীতারামন ব্যাটারি তৈরির জন্য যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস লাগে সেগুলির ওপর ইম্পোর্ট ট্যারিফ কমিয়ে দিয়েছেন। মানে আগে যে ট্যাক্স দিতে হতো সেটা কমানো হয়েছে, যার ফলে দেশীয়ভাবে ইভি তৈরি করা সস্তা হতে পারে। আর যদি ম্যানুফ্যাকচারিং কস্ট কমে তাহলে গাড়ির দামও কমতে পারে। এখানেই গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ যখন একটা সেক্টর এত দ্রুত গ্রো করে, এত বড় সাবসিডি ঢোকে আর বাজারে হঠাৎ করে বিশাল সুযোগ তৈরি হয়, তখন সবাই সৎ থাকে না। এবার আসল সংখ্যাটা শুনুন। এই বছর ভারতে প্রায় 15 লাখ ইলেকট্রিক ভেহিকল বিক্রি হয়েছে। তার আগের বছর ছিল 11 লাখ, তারও আগের বছর ছিল 9 লাখ। মানে গ্রোথটা ক্লিয়ারলি আপওয়ার্ড ট্র্যাজেক্টরিতে। আর মার্কেট এক্সপার্টরা বলছেন যে প্রায় 15% CAGR হারে ইভি সেগমেন্ট বাড়ছে। এটা আর কোনো ছোটখাটো ট্রেন্ড নয়, এটা একটা স্ট্রাকচারাল শিফট। আর ঠিক এখান থেকেই আজকের গল্পের আসল মোড়। আমি আগেই বলেছিলাম যে এটা শুধু ইভি নিয়ে গল্প নয়, এটা স্কিমের ভেতর ফাঁকির গল্প, সাবসিডির ভেতরে গোপন খেলার গল্প। দেখুন, প্রথম দিকে যখন মানুষ ইলেকট্রিক স্কুটার বা গাড়ি কিনতে শুরু করলো তখন অভিযোগ ছিল আলাদা ধরনের। চার্জিং স্টেশন কম, সার্ভিস সেন্টার ঠিকমতো নেই, ট্রেন্ড মেকানিক পাওয়া যায় না, সাপ্লাই চেন দুর্বল। এই সব কিছুই ছিল যে গ্রোয়িং মার্কেটের ন্যাচারাল চ্যালেঞ্জেস। কিন্তু এরপর সামনে এলো এক নতুন এবং আরো বড় সমস্যা। সরকার যখন ইভিকে প্রমোট করতে শুরু করলো তখন স্পষ্টভাবে বলেছিল, যদি তোমরা ভারতে ম্যানুফ্যাকচার করো, লোকাল ভ্যালু এডিশন বাড়াও, তাহলে সরকার 40% পর্যন্ত সাবসিডি দেবে। উদ্দেশ্য ছিল মেক ইন ইন্ডিয়া শক্ত করা, দেশীয় কর্মসংস্থান তৈরি, আমদানি নির্ভরতা কমানো। কিন্তু এখানেই কিছু কোম্পানি চালাকি করলো। তারা কি করলো, যে প্রায় সব কম্পোনেন্ট, এমনকি ছোট নাটবোল্ট পর্যন্ত চীন থেকে আমদানি করতে শুরু করলো। তারপর ভারতে এসে শুধু অ্যাসেম্বলিং করে সেটাকে মেক ইন ইন্ডিয়া বলে দেখাতে লাগলো। সরকারকে রিপোর্ট দিল লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সাবসিডি পেল, সস্তায় চীন থেকে পার্ট কিনলো, ভারতে ইভি হিসেবে বিক্রি করলো, আর মাঝখানে ভালোই প্রফিট তুললো। মানে একদিকে সরকার ভেবেছে যে দেশে উৎপাদন বাড়ছে, অন্যদিকে বাস্তবে ভ্যালু এডিশন হচ্ছিল বিদেশে। ধীরে ধীরে এই খেলার পর্দা উঠতে শুরু করে। একটি সংস্থা ICAT, ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি, তদন্ত শুরু করে। যখন গাড়ির পার্ট খুলে পরীক্ষা করা হলো তখন দেখা গেল যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ অংশই চীন থেকে আনা হয়েছে এবং চীনের ম্যানুফ্যাকচার। এখানে প্রশ্ন উঠল যে যখন সরকার সাবসিডি দিচ্ছে ভারতীয় উৎপাদনের জন্য, তখন চীনা পার্ট এনে সেই সুবিধা নেওয়া কি নৈতিক? এটা কি সরাসরি স্কিমের অপব্যবহার করা নয়? আর ফলাফল কি হলো জানেন? ভারত সরকার 4-5টি কোম্পানিকে নোটিশ পাঠায়, তাদের কাছে জবাব চাওয়া হয় লোকাল ভ্যালু এডিশন আসলে কতটা হয়েছে, সাবসিডি নেওয়ার শর্ত তারা ভেঙেছে কিনা। এখন গল্পটা শুধু আর ইভি নয়, এটা হয়ে দাঁড়ালো পলিসি ইন্টিগ্রিটি ভার্সেস কর্পোরেট অপরচুনিটিজম লড়াই। এবার গল্পটা একেবারে আসল মন নেয় এখান থেকে। তদন্ত যখন গতি পেল তখন সামনে এলো কয়েকটা বড় নাম, যেমন ইয়োকোহামা, রিভল্ট, সার্ভে ইলেকট্রনিক্যালস, এমন কিছু কোম্পানি যারা ইভি সেগমেন্টে নিজেদের বড় প্লেয়ার হিসেবে ধরে তুলছিল। স্বাভাবিকভাবেই আগের যুগ হলে কি হতো, যে মুনাফা তুলে ফাঁকিটা
ধরা পড়ার আগে কেউ বিদেশে উধাও হয়ে যেত, কিন্তু এবার চিত্রটা আলাদা। সরকার সরাসরি বার্তা দিল, এবার পালানোর রাস্তা নেই। প্রায় 470 কোটি টাকার রিকভারি নোটিশ ধরিয়ে দেওয়া হলো। স্পষ্ট বলা হলো যে সাবসিডি নিয়েছো, শর্ত ভেঙেছো, টাকা ফেরত দিতেই হবে। ইয়াকো হোমার মতো একটি কোম্পানি দিল্লি হাইকোর্টে গেল, বলল আমরা টাকা দেব না, কিন্তু আদালত থেকে তেমন স্বস্তি মিলল না। বার্তা পরিষ্কার যে দায় কিন্তু এড়ানো যাবে না। আরেকটি কোম্পানি যেটি হিরো নাম ব্যবহার করছিল নিজেকে হঠাৎ দেউলিয়া ঘোষণা করলো। তাদের যুক্তি, আমরা তখন দেউলিয়া, এত টাকা কোথা থেকে নেব? সরকারের জবাব ছিল ঠান্ডা কিন্তু কড়া, টাকা না থাকলেও সমস্যা নেই, আদের পদ্ধতি আমরা জানি। এদিকে রিভল্টের মতো কোম্পানি, একটি বড় সংস্থা, প্রায় 112 কোটি টাকা ফেরত দেয়। আরেকটি কোম্পানি প্রায় 50 কোটি টাকা জমা করে। মানে ক্লিয়ার যে এটা কেবল নোটিশের খেলা ছিল না, বাস্তবে রিকভারি শুরু হয়ে গেছে। একথা আমরা জানি যে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে জুগারের প্রবণতা আছে। সিস্টেমের ফাঁক খুঁজে নেওয়া নতুন কিছু নয়, কিন্তু এবার সরকার সেই ফাঁকগুলি বন্ধ করতে শুরু করলো। এরপর আরো বড় সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার জানিয়ে দিল এবার শুধু কাগজ দেখালেই চলবে না, ফ্যাক্টরি দেখাতে হবে, রিয়েল টাইমে উৎপাদন প্রক্রিয়া দেখাতে হবে, লোকাল এমপ্লয়মেন্ট কত হচ্ছে তার প্রমাণ দিতে হবে, সাবসিডির টাকা আসলেই লোকাল ভ্যালু অ্যাডিশনে যাচ্ছে কিনা সেটা ভেরিফাই করা হবে। এর ফল কি হলো? ধীরে ধীরে চীনা পার্টস নির্ভরতা কমতে শুরু করলো। আগে যে ইস্যুগুলি আসতো, পারফরমেন্স সমস্যা, ব্যাটারির কোয়ালিটি নিয়ে অভিযোগ, সেগুলিও ধীরে ধীরে কমতে থাকে, এফিসিয়েন্সি বাড়তে থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য জানুন, ভারতের ইভি মার্কেটে সবথেকে বড় শেয়ার কার? গাড়ি নয়, বাস নয়, সবথেকে বড় শেয়ার 2 হুইলার এবং 3 হুইলার সেগমেন্ট, মানে ইলেকট্রিক স্কুটার, বাইক, আর যেগুলি আমরা অনেক জায়গায় ব্যাটারি রিক্সা বা টোটো নামে চিনি। এই সেগমেন্ট একাই প্রায় 60% থেকে 70% বাজার দখল করে রেখেছে। তারপর আসে ইলেকট্রিক কার, ইলেকট্রিক বাস আর অন্যান্য কমার্শিয়াল ভেহিকল। অর্থাৎ ইভি রেভলিউশন ভারতে আসছে নিচ থেকে, মাস মোবিলিটির মাধ্যমে, যেখানে সাধারণ মানুষ, ডেলিভারি বয়, ছোট ব্যবসায়ী, রিক্সা চালক, তারাই এই পরিবর্তনের আসল চালিকা শক্তি। আর এখানেই প্রশ্নটা আরো গভীর হয়ে যায়, যখন এই সেক্টর দ্রুত বাড়ছে, যখন কোটি কোটি টাকার সাবসিডি ঢুকছে, যখন ভারতের ভবিষ্যৎ এনার্জি ট্রানজিশন এই সেক্টরের ওপর নির্ভর করছে, তখন কি শুধু কয়েকটা কোম্পানিকে শাস্তি দিলেই সমস্যা মিটবে, নাকি এর পেছনে আরো বড় নীতি পরিবর্তন আসছে? এখন একটা গুরুত্বপূর্ণ বাস্তবতাও বুঝে নেওয়া দরকার। ভারতে যারা ইলেকট্রনিক স্কুটার, 2 হুইলার, 3 হুইলার মানে ব্যাটারি রিক্সা বা টোটো ব্যবহার করেন, তাদের বড় একটা অংশ আসে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী থেকে। ডেলিভারি রাইডার, ছোট ব্যবসায়ী, রিক্সা চালক, এই মানুষগুলোর জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত এই সেক্টর। সরকার খুব পরিষ্কারভাবে বুঝেছিল, তাই শুধু সাবসিডি দিয়ে থেমে থাকেনি, সাপ্লাই চেইন মজবুত করার কাজ শুরু হয়েছে, চার্জিং স্টেশন নেটওয়ার্ক বাড়ানো হয়েছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ, একটা বড় স্কিল্ড মেকানিক ফোর্স তৈরি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে ইভি খারাপ হলে সার্ভিসিং নিয়ে মানুষ বিপদে না পড়ে। টার্গেট হচ্ছে যে 2030 সালের মধ্যে ভারতের রাস্তায় চলা গাড়ির অন্তত 50% ইলেকট্রিক হবে। এখন 2026 চলছে, মানে হাতে কার্যত 4 বছর। এই সময়ের মধ্যে 50% অ্যাডপশন অ্যাচিভ করার লক্ষ্যে দ্রুত গতিতে কাজ শুরু হচ্ছে। আর সেই কাজ হচ্ছে পলিসি লেভেল, ম্যানুফ্যাকচারিং লেভেল, ইনফ্রাস্ট্রাকচার লেভেল, সব জায়গায়। এবং একটা জিনিস স্পষ্ট, যারা সাবসিডির সুযোগ নিয়ে ফাঁকি দিয়েছিল, তারা ধীরে ধীরে বাজার থেকে ছিটকে যাচ্ছে। তার জায়গায় নতুন স্টার্ট আপ, নতুন প্লেয়ার উঠে আসছে, যেমন ওলা ইলেকট্রিক, এদের মতো সংস্থা অ্যাগ্রেসিভভাবে ইভি সেগমেন্টে ঢুকছে। দেশীয় উৎপাদন, ব্যাটারি ইনোভেশন, গিগা ফ্যাক্টরি, সব মিলিয়ে একটা নতুন ইকোসিস্টেম তৈরি হচ্ছে। এই পুরো গল্পটা আমি আপনাদেরকে বললাম একটা বড় কারণে। একটা সময় ছিল ব্যবসায় লোন নিয়ে পালিয়ে যেত, স্কিমে ঘাপলা করে বছরের পর বছর বেঁচে যেত, ওপর থেকে নিচ পর্যন্ত কমিশন চক্র চলতো। আজ অন্তত ইভি সেক্টরে এই কেস স্টাডি আমাদেরকে দেখায় এখন পালানো এতটা সহজ নয়। এখন স্কিমের অপব্যবহার করে দীর্ঘদিন লুকিয়ে থাকা কঠিন। এখন অডিট, ভেরিফিকেশন, রিকভারি সব অনেক দ্রুত। এখন প্রশ্ন আপনাদের কাছে, এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয়, এটাই কি নতুন ভারতের প্রশাসনিক বাস্তবতা, নাকি এখনো অনেক ফাঁক রয়ে গেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সো ফ্রেন্ডস, আমরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।